হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এসএসসি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছিলাম, আর ক্লাসটা কিছুদিন ধরে পজ ছিল। তো আজ থেকে ক্লাসটা আবার রিজিউম হচ্ছে। তো আমাদের মোটামুটি যে সমস্ত ক্লাসগুলো হয়েছে ছোট্ট করে একটু আলোচনা করে নিচ্ছি প্রথমে, তারপরে আমরা আজকের ক্লাস স্টার্ট করব। আর এবং এই ক্লাসটা কন্টিনিউয়াস রোজ মোটামুটি তোমার সন্ধ্যে 7টার দিকে প্রিমিয়ার হবে। তোমরা অবশ্যই লাইভ দেখতে পারো, কিংবা পরেও তোমরা দেখে নিতে পারো, ডাজ নট ম্যাটার। বাট অবশ্যই তোমরা রোজ ভিডিওটা কন্টিনিউয়াস দেখবে। তো আশা করছি তোমরা কিছু না কিছু নতুন জানতে পারবে এবং সেগুলো খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ঠিক আছে? তো আমরা ফার্স্ট বলে রাখি যে আমরা কী কী করেছি মোটামুটি এসএসসি যেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমাদের বলেছিলাম যে এসএসসি যেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করবো। তো আমরা মেশিনের মোটামুটি একটা ক্লাস কভার করে নিয়েছি, পাওয়ার সিস্টেমের, যেটা আজকে 4 নম্বর পার্ট করবো আমরা। তো পাওয়ার সিস্টেমের আমরা 3টে পার্ট কভার করে নিয়েছি। বেসিক ইলেকট্রিক্যালের আমরা 2টো পার্ট কভার করে নিয়েছি। বেসিক ইলেকট্রনিক্সের আমরা কী করেছি না, একটা পার্ট কভার করে নিয়েছি। মেজারমেন্টের একটা পার্ট কভার করে নিয়েছি। খুব তাড়াতাড়ি আমরা প্রিভিয়াস 10 ইয়ার, ঠিক আছে, প্রিভিয়াস 10 ইয়ার এসএসসি যেই কিন্তু কভার করে ফেলবো চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে? তো বেশি কিছু নেই আর, মানে মানে অ্যাকচুয়ালি সব থেকে বেশি তোমার বেসিক ইলেকট্রিক্যাল পার্টটাতেই আছে। পাওয়ার সিস্টেম আমরা 3টে পার্ট কভার করেছিলাম। পাওয়ার সিস্টেম মোটামুটি ধরে রাখো তোমার 7 থেকে 8টা পার্টের মধ্যে পুরোপুরি পাওয়ার সিস্টেম কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে দেখো, আজকে আমরা 4 নম্বর পার্ট করব। আর 4 নম্বর পার্টের মধ্যে তোমার কেবল, ইনসুলেটর, মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন সম্বন্ধে আমরা আজকে জানবো। তো এখানে মোট বলে রাখি, এখানে মোট তোমাদের 63 কোশ্চেন আছে। ঠিক আছে? 63 কোশ্চেন আছে, তার মধ্যে আজকে আমরা 31টা কোশ্চেন কভার করব। ঠিক আছে? কম কম কোশ্চেন করব, কিন্তু ব্যাপারগুলো ভালো করে জানবো। কারণ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখন বর্তমানে কি হচ্ছে, কোশ্চেন কিন্তু থ্রোলি আসছে না। কোশ্চেন কীরকম আসবে, মানে এইরকম রিলেটেড কোশ্চেন আসবে, তোমাদেরকে ঘুরিয়ে ঘাড়িয়ে কোশ্চেন দেবে। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে যে একটা কোশ্চেনের ভিতরে কী কী কোশ্চেন আর হতে পারে এই বিষয়ে আমি প্রত্যেকটা তোমাদের সঙ্গে আলোচনা করব, যার ফলে তোমাদের একটা কোশ্চেনের সঙ্গে তোমরা অনেকগুলো কোশ্চেনকে কানেক্ট করতে পারো। ঠিক আছে? তো যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এই ক্লাসের যে পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল, আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, টেলিগ্রাম তোমরা অবশ্যই জয়েনে গিয়েও। আর এর যে আগের যে ক্লাসগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তোমরা যদি না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পারো, কিংবা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারো। তো ইন্ট্রোডাকশন তোমাদের শেষ হলো। এবার আমরা চলে যাবো ক্লাসের দিকে। ঠিক আছে? চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে না, ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে দ্য ম্যাটেরিয়াল কমনলি ইউজড ইন মেটালিক সিট। তো দেখো, আমি এটা আগেও বলেছি, আবার বলছি, যে আমরা যখন আন্ডারগ্রাউন্ড কেবল পড়ি, আন্ডারগ্রাউন্ড কেবলের কী হয় না, তোমাদের কতগুলো লেয়ার থাকে, সেই লেয়ারগুলোর নাম তোমাদের মনে রাখতে হয় পরপর, যে কোন লেয়ারটার উপর কোন লেয়ারটা থাকে। সেটা হচ্ছে সিমবাস, SIMBAS। ঠিক আছে? সিমবাস। সি ফর কন্ডাক্টর, আই ফর ইনসুলেটর, এম ফর মেটালিক শিট, বি ফর বেডিং, এ ফর আর্মারিং, আর এস ফর সার্ভিং। এই প্রত্যেকটা লেয়ার তোমাদের মনে রাখতে হবে, এবং প্রত্যেকটা লেয়ারের যে কাজ, প্রত্যেকটা লেয়ার কী জন্য দেওয়া হয় এবং কিসের তৈরি করে, মানে কোন ম্যাটেরিয়াল ইউজ করা হয়, সেগুলো তোমাদের জানতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো, নিশ্চয়ই যে কন্ডাক্টর তো নিশ্চয়ই তোমার অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর ইউজ করা হবে। ঠিক আছে? ইনসুলেটারের ক্ষেত্রে তোমার পেপার ইনসুলেটার বা তোমার PVC ইউজ করা হয়। আর মেটালিক সিট কী জন্য ইউজ করা হয় না, মেটালিক সিট তোমাদের ওই যে তোমার করোশনটাকে আটকানোর জন্য। ঠিক আছে? করোশনটাকে আটকানোর জন্য তোমাদের মেটালিক সিট ইউজ করা হয়। ঠিক আছে? আর বেডিং কী জন্য কী করা হয়, বেডিং কী জন্য করা হয় বলো? বেডিং কী জন্য করা হয়, মানে কিসের করা হয় বেডিং? বেডিং তোমার হিসেন কিংবা জুটের করা হয়, হিসেন কিংবা জুট। ঠিক আছে? হিসেন কিংবা জুটের তোমার বেডিং করা হয়। তো ওরা কোশ্চেন জিজ্ঞেস করেছে যে মেটালিক সিট কিসের করা হয়, মেটালিক সিট কিসের করা হয়, লেডের করা হয়, লেড বা অ্যালুমিনিয়াম। লেড কিংবা অ্যালুমিনিয়ামের তোমার মেটালিক সিট তৈরি করা হয়। তো অ্যাকচুয়ালি লেডটা অ্যান্সার হবে, তো লেড হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? দেখো, আমি একটা কোশ্চেনের মধ্যে পুরোপুরি আলোচনা করছি না, কারণ এই ধরনের কোশ্চেন তুমি আরও পাবে, তখন আমরা বাকিটা আলোচনা করবো। ঠিক আছে? তোমরা ভাবতে পারো যে বাকিটা আলোচনা করলাম না কেন, বাকিটা আমরা আলোচনা করবো, আস্তে আস্তে আলোচনা করবো। ঠিক আছে? একটা কোশ্চেনের মধ্যে সব কিছু বলে দিতে হয়ে গেল। নেক্সট চলে যাবো, নেক্সট কোশ্চেনের দিকে আমরা। ভালো করে কোশ্চেনটা পড়ে দেখো, কোশ্চেনটার মধ্যে কী বলেছে, কী বলতে চাইছে। ওরা বলতে চাইছে যে আমরা একটা তোমার কোশ্চেনে বলছে স্যাগ দিয়ে দিয়েছে কোশ্চেনে, আর স্প্যানটাও দিয়ে দিয়েছে কোশ্চেনে বলছে যে হাইটটা, যে টাওয়ার, যে সাপোর্টিং টাওয়ার, সে সাপোর্টিং টাওয়ারে যদি হাইটটাকে ইনক্রিজ করি, তাহলে সেক্ষেত্রে স্যাগ কী হবে। তো সব থেকে বড় কথা হচ্ছে স্যাগের ফর্মুলা হচ্ছে WL² / 80। তো এখানে ডাব্লু হচ্ছে ওয়েট, এল হচ্ছে স্প্যান, আর টি হচ্ছে টেনশন। পরিষ্কার দেখতে পাচ্ছি তোমরা এখানে যে পোলের যে হাইট, সে হাইটের উপরে কিন্তু স্যাগ কিন্তু ডিপেন্ড করে না, স্যাগ কিন্তু নির্ভর করে না। সেই কারণের জন্য কী হবে, স্যাগ যা ছিল স্যাগ তাই থাকবে, তাহলে রিমেন আনচেঞ্জ। অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট চলে যাবো। আর একটা জিনিস বলে রাখি তোমাদের স্প্যান বা তোমাদের এই স্যাগ ব্যাপারে, এই হচ্ছে তোমার টাওয়ার। ঠিক আছে? আর এর হচ্ছে তোমার কন্ডাক্টর ঝুলছে এভাবে। তো এইখান থেকে এর যে ডিস্টেন্সটা, মানে এইখান থেকে এত দূর পর্যন্ত, এইটাকে বলা হয় এল, মানে লেন্থটা আর কি, মানে দুটো পোলের মাঝখানে যে লেন্থটা, সেই লেন্থটাকে অ্যাকচুয়ালি স্প্যান বলা হয়, SPAN। ঠিক আছে? আর
আর কি না, এই কন্ডাক্টরের মিড পয়েন্ট থেকে যখন আমরা পোলের হাইটটাকে কনসিডার করবো, সেই হাইটটাকে বলবো কি, হাইটটাকে বলবো আমরা স্যাগ। মানে তোমরা এটা বলতে পারো যে স্প্যান হচ্ছে তোমার হরাইজন্টাল ডিস্টেন্স, হরাইজন্টাল ডিস্টেন্স, আর এদিকে তোমার স্যাগ হচ্ছে তোমার ভার্টিক্যাল ডিস্টেন্স, ঠিক আছে, ভার্টিক্যাল ডিস্টেন্স। আর টেনশনের মধ্যে টানটা কীরকম টানের আছে আর কি। চলো নেক্সট চলে যাবো। নেক্সট কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। একটা মানে ক্যাপাসিট্যান্সের কোশ্চেন। দেখো এখানে ফার্স্ট আমি তোমাদের একটু কনসেপ্ট দিয়ে রাখি যে থ্রি কোর কেবল মানে কি স্যার, মানে হচ্ছে আমরা নর্মালি কী জানি যে স্যার এটা যদি কন্ডাক্টর হয়ে থাকে, তার উপরে কী থাকবে, তার উপরে তোমার মেটালিক শিট থাকবে, মানে এটা হচ্ছে মেটালিক শিট, তার উপরে কী থাকবে, সিআইএম বি, এটা বেডিং থাকবে, ঠিক আছে, বেডিং, এটা বেডিংয়ের লেয়ার, এটা হচ্ছে মেটালিক শিটের লেয়ার, এটা হচ্ছে তোমার সিএল লেয়ার, আর মাঝখানে এই জায়গাটা হচ্ছে তোমার ইনসুলেটার, ঠিক আছে, দেখো হচ্ছে ইনসুলেটার, মাঝখানে এটা হচ্ছে তোমার কন্ডাক্টর, তাহলে কন্ডাক্টর, তারপরে দেখো ইনসুলেটার, দেখো মেটালিক শিট। তারপরে তোমরা তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে কন্ডাক্টর এটা, আর এদিকে মেটালিক শিট হচ্ছে এটা, তাহলে মাঝখানটা কী আছে, মাঝখানটা আমার ইনসুলেটার আছে, কী আছে না, ইনসুলেটার আছে। তো এখান থেকে অনেক থ্রি কোর কেবলের ক্ষেত্রে তিনটে কোশ্চেন ফ্রেম হতে পারে, ঠিক আছে। কী কী কোশ্চেন ফ্রেম হতে পারে, মানে দেখো আমি যে ছবিটা হচ্ছে তোমার সিঙ্গেল কোর কেবল, এই যে উপরে দেখো, এই দেখো একটা কোর, দিস ইজ ওয়ান কোর, ঠিক আছে, এটা হচ্ছে একটা কোর, এটা হচ্ছে মেটালিক শিট। যদি থ্রি কোর কেবল বলে, থ্রি কোর কেবল মানে কিরকম দেখতে স্যার, এখানে একটা কোর, এখানে একটা কোর, আর এখানে একটা কোর, এই তিনটে কোর মিলে একটা কেবল তৈরি করেছে, মানে কোর মানে হচ্ছে তিনটে তার নিয়ে আর কি, ঠিক আছে, তিনটে কন্ডাক্টর নিয়ে বলতে পারো তোমরা, যে তিনটে কন্ডাক্টর নিয়ে একটা তোমার পুরোপুরি কেবল তৈরি করেছে। তাহলে অবভিয়াসলি নিশ্চয়ই কী হবে স্যার, এটা যদি কোর হয়ে থাকে তাহলে তার চারদিকে কী থাকবে, একটা মেটালিক শিটের লেয়ার থাকবে, দিস ইজ কল্ড মেটালিক শিট, ঠিক আছে। আর এই মাঝখানটা আর তোমার এগুলো কি, এগুলো সব হচ্ছে তোমার সারি ইনসুলেটার থাকবে, এখানে কী থাকবে, ইনসুলেটার থাকবে, ঠিক আছে। তো এবার এখান থেকে কী কী কোশ্চেন ফ্রেম হতে পারে, ওরা কোশ্চেনে বলতে পারে যে থ্রি কোর কেবলের ক্ষেত্রে এই যে এই একটা কোর আর এই একটা কোর, এই দুটো কোরের মাঝখানে যে ক্যাপাসিটেন্সটা, দেখো ক্যাপাসিটেন্স কখন তৈরি হয়, যখন মাঝখানে কোনো ইনসুলেটার থাকবে, এবং মাঝখানে কোনো ইনসুলেটার যখনই থাকবে দুটো কন্ডাক্টরের মাঝখানে, সেখানে কী হবে, সেখানে তোমার সেখানে তোমার আলটিমেটলি তোমার ক্যাপাসিটেন্স ফর্ম হবে, ঠিক আছে। তো ওরা কোশ্চেনে বলতে পারে যে থ্রি কোর কেবলের ক্ষেত্রে তোমার দুটো কোরের মাঝখানে ক্যাপাসিটেন্সটা কত হবে, যেটাকে সিএএন বলা হয়, ঠিক আছে, এএন নয়, সিএবি, ধরো এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, তাহলে সিএবি ওরা মানে জিজ্ঞাসা করতে পারে। তো সিএবির ফর্মুলা হচ্ছে কি না, হাফ ইন্টু সিএএন। স্যার হোয়াট ইজ সিএএন, সিএএন মানে হচ্ছে তোমার যে ক্যাপাসিটেন্স পার ফেজ, ক্যাপাসিটেন্স পার ফেজ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সিএএন, ঠিক আছে, সিএএন। আর সিএবিটা কি, সিএবিটা হচ্ছে তোমার লাইন ক্যাপাসিটেন্সও বলতে পারো তোমরা, কিংবা তোমরা এটা বলতে পারো যে দুটো কোরের মধ্যে যে ক্যাপাসিটেন্সটা, সেই ক্যাপাসিটেন্সটা। তো তোমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে, তোমাদেরকে কোশ্চেনে কী বার করতে বলছে, এটা 1 নম্বর ফর্মুলা, ঠিক আছে। আর 2 নম্বর ফর্মুলা কি স্যার, কোশ্চেনের মধ্যে কখনো কখনো কি হয় না, সিএএন মানে বার করতে বলে, সিএএন ডাইরেক্ট বার করতে বলে, মানে ক্যাপাসিটেন্স পার ফেজ বার করতে বলে, ঠিক আছে। তো এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে 3C1 + C2। স্যার C1 কোথা থেকে এলো, C2 কোথা থেকে এলো, তার জন্য মানে এটা যখন তোমাকে বার করতে বলবে না, 2 নম্বর কন্ডিশন যেটা লিখি তোমাদেরকে, তোমাদের যখন এটা বার করতে বলবে তখন তোমাদেরকে অবভিয়াসলি এর সঙ্গে দুটো কন্ডিশন দেবে। ওরা কী কী কন্ডিশন দেবে দেখো, ওরা বলবে যে যদি তিনটে কোরকে একসঙ্গে বাঞ্চ করা হয়, মানে একসঙ্গে বাঞ্চ করা হয়, এবং তিনটে কোরকে বাঞ্চ করার পরে তিনটে কোরের সঙ্গে আমার মেটালিক শিটের যে ক্যাপাসিটেন্স, সেটা ওরা কোশ্চেনে দিয়ে দেবে, সিএক্স, যেটাকে সিএক্স বলা হয়, সেটা কোশ্চেনে দেবে কিন্তু, ঠিক আছে। তো সিএক্স এর ফর্মুলা হচ্ছে 2C1 + C2, ঠিক আছে, হলো। আবার তোমাকে বলে দেবে এর সঙ্গেই বলবে যদি দুটো কোরকে বাঞ্চ করা হয়, কার সঙ্গে না, মেটালিক শিটের সঙ্গে বাঞ্চ করা হয়, ঠিক আছে, আর আরেকটা কোরকে ফ্রিলি ছেড়ে দেওয়া হয়, এবং এই দুটো যে কোর যেটা বাঞ্চ করেছি, সেই দুটো কোরের সঙ্গে অপর যে কোরটা আছে, সেই কোরটার ক্যাপাসিটেন্স হচ্ছে সিওয়াই, ঠিক আছে, সিওয়াই, যার ফর্মুলা হচ্ছে 2C2। ওরা কোয়েশ্চেনের মধ্যে এই দুটো কন্ডিশন বলে দেবে। কী ফর্মুলা বলে দেবে ওরা বলবে যে ক্যাপাসিটেন্স পার ফেজ নির্ণয় করো যখন বা যদি তিনটে কোরকে একসঙ্গে বাঞ্চ করা হয়, এবং বাঞ্চ করার পরে সেটার সঙ্গে যখন মেটালিক শিটের যে ক্যাপাসিটেন্স, সেটা হচ্ছে তোমার সামথিং, ওরা কোশ্চেনে বলে দেবে যে 2 কিংবা 3, তার মানে ওরা সিএক্স বলছে, কিন্তু ওরা কিন্তু সিএক্সটা বলছে, ঠিক আছে। আবার বলবে এবং কি বলবে না, যখন দুটো কোরকে বাঞ্চ করা হয় কার সঙ্গে, আমার মেটালিক শিটের সঙ্গে, এবং ওই দুটো কোরের সঙ্গে যে থার্ড যে কোরটা থাকবে, সেই থার্ডের কোরের ক্যাপাসিটেন্সটা হচ্ছে সামথিং বলে দেবে, মানে সিওয়াই কোশ্চেনে বলে দেবে। তাহলে কোশ্চেনে কিন্তু সিএক্স এবং সিওয়াই বলে দেবে, তার মানে তোমাদের 2C1 + C2 বলে দেবে এবং 2C2 বলে দেবে। এই দুটো ইকুয়েশন থেকে তোমাদেরকে
C1C2 বের করতে হবে। C1C2 বের করার পর তোমাদেরকে এই ফর্মুলায় CAN এর যে ফর্মুলাটা আছে মানে ক্যাপাসিট্যান্স পার ফেজ, এই ফর্মুলাতে আমাদের C1 আর C2 এর মানটা পুট করতে হবে, তবে তোমরা আলটিমেটলি কিন্তু ক্যাপাসিট্যান্স পার ফেজ বের করতে পারবে। ঠিক আছে, তাহলে একটা হতে পারে যে ডাইরেক্ট তোমরা কোশ্চেনের মধ্যে CAB বলে দিল, তাহলে তোমাদের খুবই ইজি CAN বার করা, কিংবা CAN বার করার জন্য এই দুটো রুল, মানে দুটো তোমাদের এই 3 কোর কেবল থেকে, 3 কোর যে তোমার আন্ডারগ্রাউন্ড কেবল, এই 3 কোর কেবল থেকে ক্যাপাসিট্যান্স সম্বন্ধে তোমাদের এই দুটো নিউমেরিক্যাল আসতে পারে। এক নম্বর কি স্যার? এক নম্বর হচ্ছে এটা CAB ইকুয়াল টু হাফ ইন্টু CAN। CAB মানে হচ্ছে তোমার মানে তোমার লাইন ক্যাপাসিট্যান্স, বা তোমার বলতে পারো যে দুটো কোরের মধ্যে ক্যাপাসিট্যান্স, দুটো কোরের মধ্যে ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, দুটো কোরের মধ্যে ক্যাপাসিট্যান্স হচ্ছে CAB, সেটা তোমার হচ্ছে হাফ ইন্টু CAN। ডাইরেক্ট তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। কিংবা তোমাদের বলতে পারো ওরা যে CAN বের করো, মানে হচ্ছে ক্যাপাসিট্যান্স পার ফেজ বের করো, যখন তোমাদের এইটা হচ্ছে নাম্বার 1 কন্ডিশন, ওটা কোশ্চেনে দিয়ে দেবে যে যখন তিনটে কোরকে বাঞ্চ করে সেটার সঙ্গে মেটালিক সিটের ক্যাপাসিট্যান্স কোশ্চেনে দিয়ে দেবে, এবং দুটো কোরকে বাঞ্চ করে সেটাকে মেটালিক সিটের সঙ্গে জয়েন করে থার্ড যে কোরটা তার সঙ্গে ক্যাপাসিট্যান্স মানে হচ্ছে এইটা কোশ্চেনে দিয়ে দেবে। ঠিক আছে, তো CX এবং CY কোশ্চেনে দিয়ে দেবে, তোমাদেরকে C1 C2 বের করতে হবে, এই কোশ্চেন থেকে সলভ করে অপনয়ন করো, যা খুশি করে বের করো, বের করে তোমাদেরকে C1 C2 এর মানটা এখানে পুট করতে হবে, পুট করলে তোমরা CN পেয়ে যাবে। তো এখান থেকে তিনটে এই দুটো কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্ম হয়ে যায়। ঠিক আছে, আর এখানে বুঝে মনে রেখে তোমাদের C1টাকে বলা হয়, C1টা হচ্ছে তোমার সেলফ ক্যাপাসিটেন্স, সেলফ SELF সেলফ ক্যাপাসিটেন্স, আর C2 হচ্ছে তোমার সিরিজ ক্যাপাসিটেন্স, তোমরা চাইলে নোট ডাউন করে রাখতে পারো। ঠিক আছে, এখানে C1টাকে বলা হয় সেলফ ক্যাপাসিটেন্স আর C2কে বলা হয় সিরিজ ক্যাপাসিটেন্স। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো তোমাদের বিষয়বস্তু। কার সম্বন্ধে কথা? এটা হচ্ছে তোমাদের 3 কোর কেবলের সম্বন্ধে কথা বললাম। এবার আমরা চলে আসবো কোশ্চেনের দিকে। কোশ্চেনে বলেছে কি না, কোশ্চেনে বলেছে যে এনি টু কোর, দেখো ভালো করে দেখো, ক্যাপাসিটেন্স বিটুইন এনি টু কোর হচ্ছে তোমার 3 মাইক্রোফ্যারাড। তার মানে কি স্যার? তার মানে কোশ্চেনে CAB বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে 3 মাইক্রোফ্যারাড। কোশ্চেন বার করতে বলেছে ক্যাপাসিটেন্স পার ফেজ, তার মানে এক নম্বর ফর্মুলাটা কি স্যার? CAB সমান হাফ ইন্টু CAN। তো CAN কত হবে? CAN সমান 2 ইন্টু CAB। একদম সিম্পল কোশ্চেন দিয়েছে ওরা কঠিনটা দেয়নি, মানে পার্ট 2 নম্বর পার্টটা ওরা দেয়নি। 2 নম্বর পার্টটা দিলে কোশ্চেনটা বড় হতো। ঠিক আছে, দিতে পারে না, দেওয়ার কিছু নেই, এখনকার দিনে যে কোশ্চেন প্যাটার্ন আসতে পারে না, আসার কিছু নেই। তো 6 মাইক্রোফ্যারাড অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু ওই কোশ্চেনটা দেয়নি, ওখানে এই কোশ্চেনটা দিলে কী হতো, মানে ওরা কোশ্চেনে বলতো যে কন্ডিশন দিত, হ্যাঁ, যে নাম্বার 1 কন্ডিশন হচ্ছে এরকম ব্যাপার যে তিনটে কোরকে একসঙ্গে বাঞ্চ করে তার সঙ্গে মেটালিক সিটের যে ক্যাপাসিটেন্স কোশ্চেন দিয়ে দিত। ঠিক আছে, আর দুটো কোরকে বাঞ্চ করে সেটা মেটালিক সিটের সঙ্গে জয়েন করে তার সঙ্গে থার্ড ক্যাপাসিটেন্সের মানে থার্ড কোরের যে তোমার ক্যাপাসিটেন্স সেটা তোমার কোশ্চেনে দিয়ে দিত, মানে CY আর CX দিয়ে দিত কোশ্চেনের মধ্যে। CX এবং CY দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে সেখান থেকে CAN বার করতে বলতে পারতো। তো এখানে সেটা বলেনি কিন্তু। ঠিক আছে, এখানে অন্য বলেছে, এখানে 1 নম্বর ফর্মুলা বলেছে। তো অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই নোট ডাউন করে রাখো, এখান থেকে কোশ্চেন ডাইরেক্ট দিয়ে দেয়। নেক্সট হচ্ছে কি, ওরা কোশ্চেন বলেছে ডাইলেকট্রিক স্ট্রেস। দেখো এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি মনে রাখবে। ডাইলেকট্রিক স্ট্রেসের অপর নাম কি স্যার? না, অপর নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস। কি বললাম? ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস হয়েছে। নাম্বার 2 নাম কি স্যার? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে একই নাম। ঠিক আছে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আর একটা কি স্যার? আর একটা হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটিও বলা হয়, এটা ঠিক আছে, ইলেকট্রিক ইন্টেন্সিটিও বলা হয়, ইলেকট্রিক ইন্টেন্সিটি এটা বলা হয়। ঠিক আছে, ইন্টেন্সিটি, INTI, ইন্টেন্সিটি এটা বলা হয় কিন্তু। ঠিক আছে, এই তিনটে নামে ডাকা হয়। হ্যাঁ, তো এর ফর্মুলা কি স্যার? না, এর ফর্মুলা হচ্ছে জি, এটাকে জি বলা হয়। জি সমান কি হয় না, 2V বাই R ln d বাই r, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, 2V বাই R ln ডি বাই আর না দিয়ে আমি এটাকে ভালো করে লিখে দিচ্ছি, এটাকে ক্যাপিটাল আর বাই স্মল আর। স্যার হোয়াট ইজ ক্যাপিটাল আর, হোয়াট ইজ স্মল আর, সামথিং, এটা ব্যাপারটা বলুন ব্যাপারটা। তো দেখো, আমরা যখন আন্ডারগ্রাউন্ড কেবলের কথা বলি সবসময় জেনে রাখবে যে এইখানে একটা আমি সিঙ্গেল করে কথা বলছি, সিঙ্গেল করে এটা হচ্ছে সিঙ্গেল কোর কেবল। সিঙ্গেল কোর মানে হচ্ছে একটা তার দিয়ে থাকবে আর কি কেবলটা, আর তার উপরে কি থাকবে তোমার মেটালিক সিট থাকবে, আর মাঝখানটাতে ইনসুলেটার থাকবে। এটা হচ্ছে ইনসুলেটার। হয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয় নিশ্চয়ই স্যার? না। তো কোশ্চেনে এরপর দেখো এখান থেকে কী কী কোশ্চেন হতে পারে। এখান থেকে জেনে রাখো যে এই যে তোমার কন্ডাক্টর, মানে যেটা তোমার একদম কোরটা আর কি, কোর মানে তো কন্ডাক্টর। তো এই কোরের যে সারফেসে, কোরের সারফেসে কী হয় না, ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস বলো বা ডাইলেকট্রিক স্ট্রেস বলো, এটা কী হয়? ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম হয়। আর এই মেটালিক সিটের যে তোমার সারফেস, এখানে কী হয়? এখানে তোমার মিনিমাম হয়ে থাকে। হয়েছে স্যার, ম্যাক্সিমাম মিনিমাম তো বুঝলাম, কিন্তু আপনি এটা বলুন যে ফর্মুলাটা কি। না, ফর্মুলাটা হচ্ছে এটাই। সাপোজ ধরো এখান থেকে এই মেটালিক সিট পর্যন্ত রেডিয়াসটা হচ্ছে তোমার ক্যাপিটাল ডি, মানে তোমার এই ডায়ামিটারটা হচ্ছে তোমার ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি ডায়ামিটার বলে ভুল হবে, ক্যাপিটাল ডি হচ্ছে তোমার, আমি ধরে নিচ্ছি রেডিয়াস ধরে নিচ্ছি। ঠিক আছে, তার ডায়ামিটার 2D, কোনো অসুবিধা হওয়ার কথা নেই। ঠিক আছে,
তো ডায়ামিটার হচ্ছে তোমার 2D আমি ধরে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এইদিকে তোমার এই কোর, অনলি কোরের তোমার যে ডায়ামিটার মানে ইয়েটা তোমার রেডিয়াসটা হচ্ছে তোমার স্মল ডি। তো যদি এটা হয়ে থাকে, তো আমি যদি তোমাদের এইখানটা বের করি, মানে তোমার ওই কন্ডাক্টার সারফেসে যে তোমার জি এর মানটা, সেই মানটা ফর্মুলাটা কী হয়, সেই মানটা ফর্মুলাটা হবে তোমার 2v বাই স্মল ডি, ঠিক আছে। যেখানটায় নির্ণয় করবো আমি সেটা হবে 2v বাই স্মল ডি ইন্টু এল এন, এল হচ্ছে লগ ইবেস, ক্যাপিটাল ডি, এটা ক্যাপিটাল ডি লিখো বাই স্মল ডি লিখো, কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। এটা হচ্ছে জি এর মানটা, কোথায় জি এর মানটা স্যার, এটা হচ্ছে এই পয়েন্টে জি এর মানটা, কোন পয়েন্টে, এই পয়েন্টে, মনে হচ্ছে কন্ডাক্টার সারফেসে। স্যার ম্যাট্রিক্স সিটের সারফেসে কত হবে, না কত হবে এখানে, এটা কত হবে, এটা হবে তোমার 2v বাই স্মল ডি হবে না কিন্তু ক্যাপিটাল ডি হবে, কি হবে না ক্যাপিটাল ডি বাই এল এন ডি বাই ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ভিতরটা একই হবে, মতো এইখানটা পাল্টে যায়, এখানটা পাল্টে যায়, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এদিকে আমাদের ওই ম্যাক্সিমাম যে ডাইলেকট্রিক স্ট্রেন্থটা, এটা কি হয়, এটা তোমার ডায়ামিটারের সঙ্গে ব্যস্ত সম্পর্কে কাজ করে, কি হয়, ডাইলেকট্রিক সঙ্গে ব্যস্ত সম্পর্ক, মানে হচ্ছে জি ম্যাক্সিমাম বা জি মিনিমাম হচ্ছে তোমার এইরকম টাইপের হবে আর কি। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, এখান থেকে এটা বলতে পারি জি ম্যাক্সিমাম সমান হচ্ছে 1 বাই স্মল ডি, মানে ভ্যারিয়েসেস আর কি, আর জি মিনিমাম হচ্ছে কি, জি মিনিমাম হচ্ছে তোমার ভ্যারিয়েসেস 1 বাই ক্যাপিটাল ডি। ওরা কোশ্চেনে দেখো বার করতে বলেছে জি ম্যাক্সিমাম বাই জি মিনিমাম, তার কথা হবে এটাকে ভাগ করলে কী হবে, ভাগ করলে উপরে 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 ক্যাপিটাল ডি উঠে যাবে আর নিচে স্মল ডি হয়ে যাবে, মানে ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ঠিক আছে। তো ক্যাপিটাল ডি বাই স্মল ডি ওরা কোশ্চেনে এটা জানতে চেয়েছে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো, নেক্সট পার্টে 5 নম্বর কোশ্চেন। যখনই কোশ্চেনের মধ্যে বলবে কেবল, তো জেনে রাখবে কেবল মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের কথা বলছে ওরা, ঠিক আছে। তো আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে কী হয় স্যার, আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্স বলো, লিকেজ রেজিস্ট্যান্স বলো, অনলি রেজিস্ট্যান্স বলো, এই তিনটে ওয়ার্ড একটা জিনিস জেনে রাখবে, লিকেজ রেজিস্ট্যান্স বলুক বা ইনসুলেশন রেজিস্ট্যান্স বলুক বা নর্মাল রেজিস্ট্যান্স বলুক, আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে যখন ওরা কেবল কথাটা উল্লেখ করবে তখন রেজিস্ট্যান্সের মানটা ব্যস্ত সম্পর্ক হয় লেন্থের সঙ্গে, ঠিক আছে। আর যদি বলে কন্ডাক্টার, তার মানে তোমার অনলি তার, নর্মাল তারের কথা বলছো ওরা, তো সেক্ষেত্রে কিন্তু আড়াই ঘন্টা ভ্যারিসেসলি নর্মাল এল হয়, মানে লেন্থের সঙ্গে সরল সম্পর্ক হয়। তো যেটা দেখো আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে বা নর্মাল কেবলের ক্ষেত্রে যখন ওরা কেবল বলবে বুঝে নেবে আন্ডারগ্রাউন্ড কেবল, ঠিক আছে। কোশ্চেনের মধ্যে কেবল থাকা মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল। তো আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে বা নর্মাল কেবলের ক্ষেত্রে কি হবে না, তোমার রেজিস্ট্যান্সের মানটা লেন্থের সঙ্গে ব্যস্ত সম্পর্ক হয়, মানে স্যার মানে লেন্থ বাড়লে রেজিস্ট্যান্সের মানটা কমবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো কোশ্চেনে কি বলছে, আবার কোশ্চেন পড়ে দেখো, ওরা বলেছে ইনসুলেশন রেজিস্ট্যান্স 2 মিটারে হচ্ছে 10 মেগা ওহম, তাহলে 8 মিটারে কত হবে, কোশ্চেনের মধ্যে পড়ে দেখো, কোশ্চেনের মধ্যে বলেছে ওরা ইনসুলেশন রেজিস্ট্যান্স, ঠিক আছে। কি বলেছে না ইনসুলেশন রেজিস্ট্যান্স কার, না কেবলের, তার মানে নিশ্চয়ই ব্যস্ত সম্পর্ক হবে স্যার। তো ব্যস্ত সম্পর্ক হলে দেখো লেন্থটা 4 গুণ হয়েছে, দেখো লেন্থের কী হয়েছে 2 মিটার থেকে 8 গুণ, মানে 8 মিটার হয়ে গেছে, মানে 4 গুণ হয়েছে। তার মানে কী হবে, তার মানে তোমার আটের মানটা 4 ভাগ হয়ে যাবে, তার মানে 10 বাই 4 হয়ে যাবে, কত হবে 10 বাই 4 মানে কত 2.5 হয়ে যাবে। অপশান নাম্বার বি ইজ রাইট আনসার। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। পাওয়ার ডিস্ট্রিবিউশন বাই কেবল ইজ জেনারেলি অ্যাডপ্ট, তো এই ধরনের কোশ্চেন তোমাদের একটু মনে রাখতে হবে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন যে কেবলটা সেটা তোমাদের জেনারেলি লেস দ্যান 10 মিটার 10 কিলোমিটারের লেন্থে তোমার ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা একই ধরনের কোশ্চেন, লিকেজ ক্যাপাসিটি, লিকেজ রেজিস্ট্যান্সের কথা বলেছে ওরা, তার মানে তোমার কেবলের কথা বলেছে, কেবলের কথা বলেছে ওরা। তো কেবলের ক্ষেত্রে কী বললাম, লেন্থের সঙ্গে তোমার ব্যস্ত সম্পর্ক হয়ে থাকে। তো দেখো লেন্থটা 50 ছিল, ওটা 100 হয়ে গেছে, তোমার লেন্থ ডবল হয়েছে। তো লেন্থ ডবল হলে কী হবে, রেজিস্ট্যান্সটা অর্ধেক হয়ে যাবে, মানে 1 থেকে হাফ হয়ে যাবে, মানে 0.5। অপশান নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেনে। ডাইইলেকট্রিক লস ফর্মুলা মনে রাখো, ডাইইলেকট্রিক লসের ফর্মুলা কী স্যার, না ওমেগা সি ভি স্কোয়ার ট্যান ডেল, ডেল মনে হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল, ঠিক আছে। তো ওমেগা মানে স্যার 2πf সি ভি স্কোয়ার ট্যান ডেল। তো কোশ্চেনের মধ্যে যাই দেখ না কেন তুমি এখান থেকে বলতে পারবে যে কার সঙ্গে সরল সম্পর্ক, কার সঙ্গে কী সম্পর্ক আছে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সির সঙ্গে সরল সম্পর্ক, সি এর সঙ্গে সরল সম্পর্ক, ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে সরল সম্পর্ক, ট্যান ডেলের সঙ্গে সরল সম্পর্ক। তো ওরা বলেছে ডাইইলেকট্রিক ল প্রপোর্শনাল টু কি ফ্রিকোয়েন্সি হবে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে ফ্রিকোয়েন্সি স্কোয়ার করে দেয়, কারণ ভাবে যে ভি স্কোয়ার আছে, তো ভিটা তো ওখানে ভোল্টেজ না, ভিটা হচ্ছে ভোল্টেজ, ভি ইজ নট এ ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি নয় সে কারণের জন্য কী হবে, এটা ভোল্টেজ, সি ফর ক্যাপাসিটেন্স, ঠিক আছে, এফ ফর ফ্রিকোয়েন্সি। আর এখানে ডেল্টা কি, ডেল্টা হচ্ছে তোমার টর্ক অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেল বলতে পারো, কি বলো না পাওয়ার অ্যাঙ্গেল, হয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলো নেক্সট চলে যাবো। ইফ দ্য স্প্যান লেন্থ ইজ ডবলড, আর বাকি কিছু পরিবর্তন করছে না, তাহলে স্যাক কী হবে। তো ফর্মুলা একটু আগেই বললাম যে স্যাকের ফর্মুলা কি, স্যাকের ফর্মুলা হচ্ছে ওমেগা ইন্টু এল স্কোয়ার বাই 80। তার পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্যাকটা কার উপর ডিপেন্ড করে না, স্যাকটা তোমার লেন্থের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, তাহলে লেন্থ যদি 2 গুণ হয় তাহলে স্যাক কী হবে 4 গুণ হয়ে যাবে। অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। ম্যাক্সিমাম স্প্যান আপ টু উডেন পোল, দেখো প্রথমেই বলে রাখি সাপোর্ট, ঠিক আছে। আমরা যে সাপোর্ট ইউজ করি, সাপোর্ট কী জন্য ইউজ করি না,
ইট প্রোভাইড গুড মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য, ঠিক আছে। একটা কেবল আছে, ধরো কেবলটা ঝুলছে, তো কেবলটা কতটা মাটি থেকে কতটা উপরে উঠবে বা কতটা উপরে রাখবো আমি, ওই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য কী করা হয়, আমাদের সাপোর্ট ইউজ করা হয়। তো যেটা এখান থেকে কোশ্চেন কী আছে, সাপোর্টের প্রপার্টি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য গুড প্রপার্টি, মানে গুড সাপোর্টের কী কী প্রপার্টি হওয়া উচিত, প্রপার্টি কী কী হওয়া উচিত, দ্য হাই মেকানিক্যাল স্ট্রেংথ হওয়া উচিত, হাই মেকানিক্যাল স্ট্রেংথ, ইয়েস স্যার। নাম্বার 2 কি, না লাইট ওয়েট হওয়া উচিত, লাইট ওয়েট হওয়া উচিত। নাম্বার 3 কি, না লঙ্গার লাইফ হওয়া উচিত। এই তিনটে হচ্ছে মেন পয়েন্ট। আর একটা পয়েন্ট মনে রাখতে পারো তোমরা, জায়গাটা যাতে কম লাগে। নাম্বার 4 হচ্ছে লেস স্পেস। এই চারটে পয়েন্ট হচ্ছে তোমার কি, চারটে পয়েন্ট হচ্ছে তোমার এসপিএসি, চারটে তোমার হচ্ছে তোমার গুড প্রপার্টি অফ এ সাপোর্ট, ঠিক আছে। তো এরপর তোমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করে যে টাইপ অফ সাপোর্ট, ঠিক আছে। তো যেটা দেখো টাইপ অফ সাপোর্ট কী কী, না নাম্বার 1 টাইপ হচ্ছে স্যার উডেন পোল, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর টাইপ অফ সাপোর্ট বলতে পারো তোমরা। 2 নম্বর হচ্ছে স্টিল পোল, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে তোমার আরসিসি পোল। নাম্বার 4 কি, 4 হচ্ছে তোমার স্টিল টাওয়ার। তো এখানে যেমন জেনে রাখো, এই প্রথম যে তিনটে বললাম, উডেন পোল, স্টিল পোল, এদিকে তোমার আরসিসি পোল, এই তিনটে তোমার মানে জেনারেলি তোমার ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে ইউজ করা হয়। আর এই 4 নম্বর যেটা বললাম স্টিল টাওয়ার, এটা তোমার অনলি ট্রান্সমিশনে ইউজ করা হয়, ঠিক আছে, ট্রান্সমিশনে ইউজ করা হয়। তো এখান থেকে কোশ্চেন মানে কী কী কোশ্চেন ফ্রেম হতে পারে স্যার, এখান থেকে জিজ্ঞেস করার কোশ্চেনের মধ্যে যে উডেন পোলটা তোমার কত কেবি পর্যন্ত ইউজ করা হয়, যেটা দেখো যে 22 কেবি আপ টু 22 কেবি পর্যন্ত ইউজ করা হয়, ঠিক আছে। আর এখানে স্প্যানটা জিজ্ঞেস করে যে উডেন পোলের যে কতটা স্প্যান হওয়া দরকার, ঠিক আছে। তো জেনে রাখো মোটামুটি তোমার আপ টু 60 মিটার পর্যন্ত তোমার স্প্যান হতে পারে, মানে স্যার লেন্থটা আর কি, মানে ধরো এখানে একটা পোল দিলাম, এখানে একটা পোল দিলাম, তো মাঝখানে এই যে পোল দুটোর মধ্যে গ্যাপটা মোটামুটি কত মিটার পর্যন্ত তোমার গ্রাহ্য উডেন পোলের ক্ষেত্রে, সেটা তোমার 60 মিটার পর্যন্ত গ্রাহ্য, ঠিক আছে, স্প্যানটা হলো। স্যার স্টিল পোল জেনারেলি ইউজ করা হয় কত পর্যন্ত, একই 22 কেবি আপ টু 22 কেবি পর্যন্ত ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। আর এই যে তোমার এর যে স্প্যানটা তোমার একটু বেশি হয়ে যায়, আপ টু 80 মিটার, ঠিক আছে, 50 থেকে 80 মিটারের মধ্যে ইউজ করা হয়, ঠিক আছে। 50 থেকে 80 মিটারের মধ্যে তোমার স্টিল পোলটা ইউজ করা হয়, ঠিক আছে। আর কি স্যার, আরসিসি পোল স্যার জেনারেলি কত পর্যন্ত ইউজ করা হয়, না আরসিসি পোল আপ টু তোমার কত, আপ টু এটা মোটামুটি তোমার ধরে রাখো, এটা তোমার 33 কেবির মতো ইউজ করা হয়, 33 কেবি আপ টু 33 কেবির মধ্যে ইউজ করা হয়, হয়ে যায়। আর এই যে স্প্যানটা কি হয় না, স্প্যানটা তোমার 80 থেকে 200 মিটার পর্যন্ত স্প্যান তুমি ইউজ করতে পারো আরসিসি পোলটাকে, ঠিক আছে। স্টিল টাওয়ার যেটা হয়, স্টিল টাওয়ার তোমার ফর অল ট্রান্সমিশন লাইন, অনলি ফর ট্রান্সমিশন লাইনে ইউজ করা হয়, ঠিক আছে। আর স্টিল পোলের যে তোমার স্প্যানটা হয় তোমার মোটামুটি তোমার 300 মিটারের কাছাকাছি স্প্যান তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। মানে একটা স্টিল টাওয়ার দিলাম, আর 300 মিটার পর তুমি আবার একটা স্টিল টাওয়ার দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু উডেন পোলের ক্ষেত্রে তোমাদেরকে 60 মিটার পর একটা করে পোল দিতে হবে, ঠিক আছে। স্টিল পোলের ক্ষেত্রে তোমাদের মোটামুটি 50 থেকে 800 মিটারের মধ্যে, 800 নয় 80 মিটারের মধ্যে স্টিল পোলকে ইউজ করতে হবে। তো এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সাপোর্টের ব্যাপারে, ঠিক আছে। সাপোর্ট, এটা হচ্ছে টাইপ অফ সাপোর্ট। এই 4 ধরনের সাপোর্ট তোমরা জেনারেলি ইউজ করা হয়। তো কোশ্চেনে যে কোনো ধরনের ব্যাপার এখান থেকে আসতে পারে। আর কোশ্চেনে কী বলেছে, উডেন পোল কত হবে 60, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। এইচ টাইপ পোল, দেখো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এইচ টাইপ পোল, তো এইচ টাইপ পোল জেনারেলি মানে ভেরি হাই ভোল্টেজে ইউজ করা হয়। এইচ টাইপ পোল কী জন্য ইউজ করা হয় স্যার, না এইচ টাইপ পোল মানে কি, তো এই ধরো মানে দুটো এইচের মধ্যে দেখতে পোলটা, মানে যেটা তোমার সাপোর্টটা হয় আর কি, ওই সাপোর্টটা তোমার এইচের মধ্যে দেখতে হয়, এইচের মতো, ঠিক আছে, এইচের মধ্যে দেখতে হয়, এরকম দেখতে হয়। তো এইচ টাইপ পোলে জেনারেলি কী রাখা হয় স্যার, এখানে তোমার মোটামুটি ট্রান্সফরমার রাখা হয়, সুইচ গিয়ার, বিভিন্ন ধরনের সুইচ গিয়ারকে রাখা হয়। তো তার যে তোমার ভোল্টেজ লেভেলটা সেটা মোটামুটি 132 কেভি পর্যন্ত, আপ টু 132 কেভি পর্যন্ত এটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এর বেশি ইউজ করা যায় না, আপ টু 132 কেভি পর্যন্ত ইউজ করা যেতে পারে। তো কোশ্চেনের মধ্যে 132 নেই কোশ্চেনের মধ্যে, তো মোটামুটি অপশন নাম্বার বি রাইট আনসার হয়ে যাবে। আপ টু বললে ভুল হবে, এটা আপ টু নয়, মানে 132 কেভিতে তোমার ইউজ করা হয় এইচ টাইপ পোল, মানে ইকোনমিক্যাল বলতে পারো তোমরা, ঠিক আছে। তুমি যদি কমেতে করো কমে করলে কি হবে, ইকোনমিক্যাল হবে না, দামটা বেশি না। এই যে তোমার এইচ টাইপ পোলটার একটা অপর নাম আছে, যেটাকে এ টাইপ পোলও বলা হয়, এ টাইপ পোল, ঠিক আছে, এ টাইপ পোল। তো এ টাইপ পোল বলো বা এইচ টাইপ পোল বলো, এগুলোর কোনো দাম খুব বেশি হয়, তো সেই কারণের জন্য আমাদেরকে ইকোনমিক্যাল ব্যাপারটা দেখতে হবে। তো ইকোনমিক্যালের ক্ষেত্রে আমাদের কিন্তু 11 কেবি বলো বা 22 কেবি বলো, সেখানে যদি আমরা ইউজ করি এটা ইকোনমিক্যাল হবে না। তো মোটামুটি আপ টু বললে ভুল হবে, মোটামুটি তোমাদের 132 কেবির মধ্যে যদি তোমাদের ভোল্টেজ মোটামুটি থাকে, কাছাকাছি থাকে, তাহলে তোমরা সেখানে আমরা এইচ টাইপ পোলকে ইউজ করতে পারি। অপশন নাম্বার বি রাইট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। দেখো টু প্রিভেন্ট দ্য ডিকে মানে হচ্ছে তোমার ক্ষয় হওয়া আর কি, কী কারণের জন্য স্যার, স্নো আর রেনের জন্য উডেন পোলের কী হয়, ক্ষয় হয়। তো সেই কারণে কী হয় না, উডেন পোলের উপরে টপেতে কী হয় না, এক ধরনের ম্যাটেরিয়ালকে ইউজ করা হয় ক্যাপ হিসেবে। তো সেই ম্যাটেরিয়ালটা কী ম্যাটেরিয়াল হতে পারে, সেটাকে অ্যালুমিনিয়াম ইউজ করা যেতে পারে, জিঙ্কও ইউজ করা যেতে পারে, আর সিমেন্টও ইউজ করা যেতে পারে, তিনটে জেনারেলি ইউজ করা হয়, ঠিক আছে। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
নেক্সট, স্টিল রেল পোলস অফ হাইট 13 মিটার ইউজ আপ টু ট্রাইমিশন। দেখো আমাদের রেলের যে পোলগুলো ইউজ করা হয় সেই পোলগুলো মোটামুটি কত ভোল্টেজ পর্যন্ত ইউজ করা হয়, ঠিক আছে, মানে কত ভোল্টেজ ট্রাইমিশনের জন্য মোটামুটি কত ভোল্টেজ ইউজ করা হয়। তো বোথ 33 কেভি আর 11 কেভিতে ইউজ করা হয়, ঠিক আছে। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার 14, স্টিল পোল জেনারেলি কী জন্য ইউজ করি আমরা? স্টিল পোল জেনারেলি ইউজ করি আমরা স্যার এটা মেকানিক্যাল স্ট্রেংথ বেশি অবশ্যই, আর কি না কম জায়গা নেয়, এই দুটো তো মেন জায়গা না। আমি একটুই বললাম তোমাদেরকে যে সাপোর্টার দুটো 4টে ওয়ার্ডে গিয়ে বললাম যে কম জায়গা লাগবে, মেকানিক্যাল স্ট্রেংথ ভালো হতে হবে, তো এই দুটো তো হাই কস্ট নয়, নিশ্চয়ই সি হবে না। তো বোথ অপশন নাম্বার এ অ্যান্ড বি। নেক্সট চলে যাবো কোশ্চেনের দিকে। ডাইলেকট্রিক স্ট্রেংথ বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কোথায় সব থেকে বেশি হয়? কন্ডাক্টরে। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে কোন ধরনের ইনসুলেটর ইউজ করা হয়? জেনে রাখো। এক নম্বর প্রথমত দেখো পিন টাইপ ইনসুলেটর ইউজ করা হয় আপ টু 33 কেভি পর্যন্ত ইউজ করা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাবাভ 33 কেভি পর্যন্ত ইউজ করা হয়। সাইকেল টাইপ ইনসুলেটর, ঠিক আছে, সাইকেল টাইপ ইনসুলেটর মোটামুটি তোমাদের বিলো 11 কেবিতে ইউজ করা হয়, বিলো 11 কেবি। আর একটা হয় স্ট্রেন টাইপ ইনসুলেটর, স্ট্রেন টাইপ সেটা তোমার অ্যাবাভ 11 কেবি, এই 4টে পয়েন্ট অবশ্যই নোট ডাউন করে রাখতে পারো তোমরা। তো ওরা কোশ্চেন বলছে হাই ভোল্টেজে জেনারেলি হাই ভোল্টেজ কি ইউজ করা হয় না সাসপেনশন টাইপ ইউজ করা হয়, ঠিক আছে। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যায়। আর এটা একটা জিনিস যে সাসপেনশন টাইপের যে ইনসুলেটরটা যেটা ইউজ করা হয় সেখানে প্রত্যেকটা সাসপেনশন তোমার 11 কেভি ফেজ ভোল্টেজকে সহ্য করতে পারে, 11 কেভি ফেজ ভোল্টেজকে সহ্য করতে পারে। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার 17, ট্রান্সমিশন লাইনে আমরা যে ক্রসামটা ইউজ করি সেই ক্রসামটা কী দিয়ে তৈরি করা হয়? কাঠ দিয়ে অবশ্যই তৈরি করা হয় না, আরসিসি দিয়ে ইউজ করা হয় না, স্টিল দিয়ে ইউজ করা হয়। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট বলছে যে এই কোশ্চেনটা মনে রাখো, কোশ্চেনটার মধ্যে যে অ্যাট হোয়াট টেম্পারেচার ভ্যালু অফ দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স কারেক্টেড ইফ ইট ইজ মেজার্ড টু বি ডিফারেন্ট। দেখো জেনারেলি আমরা যখন রেজিস্ট্যান্স মেজার করি সেটাকে আমরা মোটামুটি কোনটাকে কারেক্টভাবে মেজার করি? রুম টেম্পারেচার মানে কি নিয়ারলি ইকুয়াল টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে এটা। ডিফারেন্ট টাইপ অফ ইনসুলেটর ইউজ ইন ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনে সব ধরনের ইনসুলেটর ইউজ করা হয়, পিন টাইপ, সাসপেনশন টাইপ, সাইকেল টাইপ, ঠিক আছে। টেম্পারেচার বাড়লে কী হবে? হ্যাঁ টেম্পারেচার বাড়লে স্যার লেন্থ বাড়বে। লেন্থ বাড়লে কী হবে? লেন্থ বাড়বে মানে কি? লেন্থ বাড়বে মানে তার স্প্যান বাড়বে। আর স্প্যান বাড়লে কী হবে স্যার? আমরা জানি যে স্যাগ ইজ প্রপোর্শনাল টু লেন্থ স্কোয়ার, তাহলে স্যার এল বাড়লে কী হবে? এল বাড়লে আমার এস বাড়বে, স্যার স্যাগ বাড়বে। আর আমরা জানি যে স্যাগ বাড়লে কী হবে? টেনশন কমবে। কেন স্যার কমবে? কারণ হচ্ছে এস ইকুয়াল টু ডাব্লু এল স্কোয়ার বাই 80। তাহলে যদি এসটা বাড়ে তাহলে কী হবে? টিটা কমবে, টেনশন কমবে। তাহলে টেম্পারেচার বাড়লে আলটিমেটলি কী হলো? স্যাগ বাড়বে, টেনশন কমবে। অপশন নাম্বার ইজ রাইট অ্যান্সার। নেক্সট একই কোশ্চেন বারবার ধরে দিচ্ছে। দেখো এই কোশ্চেনটা অনেকবার পড়েছে কিন্তু, ঠিক আছে। 10 কিলোমিটার লেন্থ ছিল সেটাকে 100 কিলোমিটার করে দিয়েছে, মানে 10 গুণ হয়ে গেছে। এটা কি? এটা 10 ভাগ হয়ে যাবে, 10 মানে কি 1/10 মানে হচ্ছে 0.1 মেগা ওহম। অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট। দ্য স্যাগ অফ এ ট্রান্সমিশন লাইন কন্ডাক্টর ইন সামার। তো সামারে কী হওয়া উচিত? সামারে স্যার লেন্থটা বাড়বে। তো লেন্থ বাড়লে কী হবে? তার মানে তোমার আলটিমেটলি স্যাগটা কী বাড়বে, তার মানে মোর দেন দ্য উইন্টার থেকে বেশি হবে। ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে স্টিল পো জেনারেলি ইউজ করা হয়, এই আবার একই কোশ্চেন দিয়েছে। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার হয়ে যাবে। বেডিং কি জন্য কিসের করা হয় স্যার? বেডিং করা হয় হিসেন কিংবা জুট দিয়ে তৈরি করা হয়। বেডিং তোমার কী দিয়ে করা হয়? হিসেন কিংবা জুট। অপশন নাম্বার সি। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। দেখো সেটিং ডেপথ মানে কি স্যার? আমরা যখন পোলকে মাটির মধ্যে মানে পোতা হয় আর কি, তখন মানে সেটিং ডেপথ বলতে কি স্যার? মানে যতটা মানে ধরো সাপোজ ধরো আমি বললাম তোমাকে, ধরো এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, ধরো 60 মিটার ধরো তোমার পোলের লেন্থ অফ পোল ধরো 60 মিটার, তাহলে আমি কতটা মাটিতে পুঁততে পারবো সেটা হচ্ছে তোমার সেটিং ডেপথ বলা হয়। সেটাকে কী বলা হয় না সেটিং ডেপথ। জেনে রাখো যেটা পোলের হাইট হয় সেই পোলের হাইটের 1/6 তোমার মাটিতে তোমাদেরকে পুঁততে হবে, ঠিক আছে। তার মানে তোমার যদি সাপোজ ধরো 60 মিটার যদি তোমার হয় পোলের লেন্থ হয়, তোমাদেরকে 1/6 × 10 মানে কত? মানে তোমার 10 মিটার তোমাদেরকে মাটিতে কিন্তু পুঁততে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মাটিতে পুঁততে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। মানে এই যে ডেপথ, এই ডেপথকে বলা হয় সেটিং ডেপথ। কী বলা হয় না সেটিং ডেপথ অফ দ্য পোল। তো জেনারেলি কী হয় না সেটিং ডেপথ তোমার 1/6 হয়ে থাকে, কিন্তু কোশ্চেনের মধ্যে 1/6 অপশনের মধ্যেই নেই, সেই কারণের জন্য নিয়ারলি ইকুয়াল টু আমরা 1/5 ধরে নেবো, ঠিক আছে। তো কী বললাম না সেটিং ডেপথ মানে হচ্ছে যতটুকু আমি কী পোলের যতটুকু অংশ আমরা মাটিতে পুঁতবো সেই অংশটাকে বলবো আমরা সেটিং ডেপথ, ঠিক আছে। সেটা জেনারেলি 1/6 হয়ে থাকে। কোশ্চেনের মধ্যে 1/6 অপশনের মধ্যে নেই, সেই কারণের জন্য আমরা 1/5 দিলাম। কিন্তু যদি 1/6 থাকতো তাহলে কিন্তু 1/6 অ্যান্সার হতো, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। ডাইলেকট্রিক স্ট্রেংথ আবার
জেনে রাখো রাবার এবং প্রেগনেন্ট পেপার এই দুটো ম্যাটেরিয়ালের একই তোমার ডাইলেকট্রিক স্ট্রেংথ হয়ে থাকে কত না 30 kg/mm হয়ে থাকে। স্যার 3 kg/mm কার? এটা হচ্ছে এয়ারের ডাইলেকট্রিক স্ট্রেংথ, ঠিক আছে। অপশন নাম্বার সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পিন ইনসুলেটর কত পর্যন্ত ইউজ করা হয়? আপ টু 33 kg পর্যন্ত ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, উডেন পোল আর নট ইউজড বিকজ, দেখো উডেন পোল কী জন্য ইউজ করা হয় না, এই ধরনের কোশ্চেন তো এটা তোমাদের এলিমিনেট করো। দেখো উডেন পোলকে ইউজ করা হয় না, কী জন্য ইউজ করা হয় না? স্যার লাইট ওয়েটের জন্য ইউজ করা হয় না। লাইট ওয়েটের জন্য যদি ইউজ করা দরকার, আমরা তো জানি যে লাইট ওয়েট আমার ভালো জিনিস, কোনো খারাপ জিনিস নয়, তাহলে তো লাইট ওয়েটটা নিশ্চয়ই হবে না, হলো না। ইজিলি ফিট হয় সেই কারণের জন্য ইউজ করা হয় না। আরে বাবা, ইজিলি ফিট হলে ইউজ করা উচিত, তাহলে ইউজ করা হয় না বলেছে কোশ্চেনের মধ্যে, এটাও হবে না। দাম কম হলে তো ইউজ করা উচিত, তোমরা বলছে ইউজ করা হয় না কি জন্য, এটাও হবে না। তাহলে অপশন নাম্বার এর অ্যান্সার হয়ে যাবে কি না, এটা বেশি ভোল্টেজ পর্যন্ত গ্রাহ্য হয় না। একটু কি তোমরা বলতে পারো যে স্যার একটু আপনি বললেন যে 22 kg পর্যন্ত ইউজ করা হয়। দেখো এই ধরনের কোশ্চেনগুলো কী হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া থাকে। কোনো বই থাকবে যে 22 kg পর্যন্ত ইউজ করা হয়, কোনো বই থাকবে 11 kg পর্যন্ত ইউজ করা হয়। অ্যাকর্ডিং টু অপশনের মধ্যে যেতে হয়, ঠিক আছে। এক্সামে কী ধরনের অপশানে কোশ্চেনে দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদের যেতে হয়। আর এখানে যেমন কোশ্চেনে বলেছে যে 11 kg পর্যন্ত ইউজ করা যেতে পারে, তো জেনারেলি ওটা 22 kg পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। তো অপশনের মধ্যে নেই যখন আমরা অপশন নাম্বার এটাকেই গ্রাহ্য করবো, ঠিক আছে। জেনে রাখো কিন্তু অপশন ওটা কিন্তু 22 kg পর্যন্তই হবে। নেক্সট, টাওয়ার, আমি একটুই বললাম যে টাওয়ার বা স্টিল টাওয়ার বলো, অনলি ফর ট্রান্সমিশনে ইউজ করা হয়, অনলি ট্রান্সমিশনে ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট চলে যাবো, ইনসুলেশন রেজিস্ট্যান্স ইজ মেজার্ড, অবশ্যই মেগারের সাথে মেজার করা হয়, বাচ্চা জানতে হয়। দেখো এখানে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, 31 কোশ্চেন, লাস্ট কোশ্চেন, থিকনেস অফ দ্য লেয়ার অফ ইনসুলেশন। তো ইনসুলেশনের যে থিকনেসটা সেটা কার উপর ডিপেন্ড করে? ভোল্টেজের উপর ডিপেন্ড করে। এখানে যদি কোশ্চেন বলতো যে ক্রস সেকশন এরিয়া অফ দ্য কন্ডাক্টর, ক্রস সেকশন এরিয়া অফ দ্য কন্ডাক্টর কার উপর নির্ভর করে? সেটা হতো কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। দুটো কোশ্চেন হয় এখান থেকে। কেবলের থিকনেস যদি বলে, থিকনেস অফ লেয়ার অফ ইনসুলেশন, সেটা উত্তর হবে কি? ভোল্টেজ। যদি কোশ্চেনে বলতো যে কেবলের যে তোমার ক্রস সেকশন এরিয়া সেটা কার উপর নির্ভর করে তৈরি করা হয়, সেটা তৈরি করা হয় তোমার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির উপর তৈরি করা হয়, মানে ডিপেন্ড করে তোমার তৈরি করা হয়। তো এই হচ্ছে তোমাদের 31 কোশ্চেন তোমাদের কমপ্লিট করে দিলাম। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। আমি চেষ্টা করলাম মোটামুটি 30 মিনিটের মধ্যে কভার করে দেওয়ার। আর এক্সট্রা ইনফরমেশনগুলো দিলাম, অবশ্যই তোমরা সেগুলোকে নোট ডাউন করে রাখতে পারো, ঠিক আছে। আর কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বেশি করে কমেন্ট করে দাও, ঠিক আছে। কমেন্ট করে দাও ক্লাসটা কেমন লাগলো। আর শেয়ার চাই ভাই, শেয়ার করো ভাই, প্লিজ শেয়ার করে দাও, ঠিক আছে। রিকোয়েস্ট এটা আমার, শেয়ার করে দাও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, বুঝছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কালকে আবার ক্লাস হবে আমাদের, দেখি আমরা যদি পারলে এই পাওয়ার সিস্টেমটা শেষ করে দেবো, মানে 4 নম্বর পার্টটা পুরোপুরি শেষ করে দেবো। আর না হলে তোমরা নিচে কমেন্টে জানাতে পারো যে কালকে তোমরা কোন সাবজেক্টের চাও, মেশিন, পাওয়ার সিস্টেম, বেসিক ইলেকট্রিক্যাল, বেসিক ইলেকট্রনিক্স, যা খুশি, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ।